তার অধিকার সে সঠিকভাবে বুঝে পায়। অধিকারের জন্য কাউকে মিছিল করতে হয় না, আন্দোলন করতে হয় না, দাবি করতে হয় না। যেমন আমাদের দেশে আমরা প্রতিদিন এই দৃশ্য দেখি, তাদের দেশে এটার প্রয়োজন হয় না। এমন একটি বাংলাদেশ আপনারা চান কিনা? চান। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্যই লড়াই করছে। আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামের। আমাদের সাংগঠনিক জীবন 41 সাল থেকে বিবেচনা করলে আজকে 84 বছর। অনেকে বলে জামাত কি একটা ব্যর্থ দল, যে 84 বছরের মধ্যে একবার ক্ষমতায় যেতে পারলো না। অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে, আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে। জামাত কেন পারলো? হ্যাঁ, এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারে। জামাত যে আদর্শের দেশ গঠন করতে চায়, সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তো এর আগে আমরা ছড়িয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ, এখন দেশের জনগণ সব দেখেছে। এই দেশ দফায় দফায় যারা শাসন করেছে তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে। এমনকি এক সময় আমাদেরও 2 জন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন, তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে। আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না, মহান আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল 2 জন পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে। আলহামদুলিল্লাহ, তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ের দুর্নীতি কিংবা ষড়যন্ত্র ছিল। এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই 40 জন লোকই গঠন করেছিল। তাদের এই মন্ত্রণালয় থেকে কোন ধর্মের লোক একথা দাবি করতে পারবে না যে তারা মন্ত্রী থাকা অবস্থায় এই মন্ত্রণালয় আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়নি। বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তারা দেখেননি কে কোন ধর্মের মানুষ, এটাও দেখেননি কে কোন দলের মানুষ। তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন। এই জন্য যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা লাজিম, যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা লাজিম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এই দেশটা তাহলে কেমন হতে পারে? এই দেশটা ইনশাআল্লাহ এমন হবে, এই দেশে একজন মা, তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবেন মর্যাদাপ্রাপ্ত। তার যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে যোগদান করার, সেই দক্ষতা যোগ্যতা যদি তার থাকে, যোগ্য জায়গায় তিনি পৌঁছে যাবেন। এখনো তারা পেশাগত দায়িত্ব পালন করেন, কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদেরকে দিতে পারে। একটি হচ্ছে তাদের সম্মান, আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা। আমরা কথা দিচ্ছি মায়েরা সেদিন নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন এবং জাতি গঠনে তারাও সমানতালে অবদান রাখবেন। আমাদের মায়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছে। আমাদের মায়েরা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, যারা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী আমাদের মা। তারা ব্যবসা করেছে, সমাজ পরিচালনায় তারা ভূমিকা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তাকে পরামর্শ দিয়েছেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ছায়ের খলিফাকে তারা পরামর্শ দিয়েছেন। অতএব রাষ্ট্রের সকল ক্ষেত্রে মায়েরা লেগেছিলেন। এখন বলবেন সেই যুদ্ধে শুধু মুসলমানরাই অংশগ্রহণ করতে পারবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে সেই দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকেরা সমানতালে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং এইখানে
দল নয়, ধর্ম নয়, দেশ আমাদের সবার। এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেকে বলে যে মায়েদেরকে আমরা কোণঠাসা করে ঘরের ভিতরে রাখবো, মোটেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কর্মক্ষেত্রে মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তাদেরকে যেমন কাজের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, আমরাও তাদের প্রতি চরম সম্মান রেখে আমরাও সেইভাবে সুযোগ দেবো ইনশাআল্লাহ। আজকে দেশের শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত। মানুষ আগে গ্রাম এলাকায় দেখতাম একজন লোক এন্ট্রান্স, ম্যাট্রিকুলেশন, এসএসসি পাস করার পর তার বাড়িতে দৌড়াই আসতে, তাকে দোয়া দেওয়ার জন্য একটু দেখার জন্য যে আমার এলাকার একটা ছেলে এই লেভেলে পাস করেছে। আরো উপরে উঠলে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে যায়। আর এখন শিক্ষিত মানুষ দেখলে, নিরীহ মানুষ আয়াতুল কুরসি পড়ে বুকে ফুল দেয়। হ্যাঁ, সবাই না, শিক্ষিত মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা তাই। যার কলমের জোর যত বেশি, তিনি জনগণের সম্পদ তত বেশি চুরি করেন। তাদের মধ্যে যারা সৎ, দক্ষ, তাদেরকে এই সমাজ কোণঠাসা করে রাখে। যেটা নিজেও খাবি না, আমারও খাওয়াবি না, তোর কোনো দরকার নেই। পেট করে তুইও খা, আমারও দে। কিভাবে আনলে আমি তা জানবো না, তোর কাছ থেকে জানতে চাইবো না। এটাকে হারাম না হালাল এটা আমার জানার কোনো দরকার নাই। আমার আরো চাই, আরো চাই। এই সব নিয়ে শেষ পর্যন্ত আমি পালাই। অবশ্য আমার আগে টাকা পালিয়ে যায়। এরকম লোক বাংলাদেশে আছে না? বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, টাকা জমায় বিদেশে। নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না, কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে। এরকম লোক আছে না? বাংলাদেশে গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে। এবং এটা জনগণের হক। তারা জনগণের হক পেয়ে এই টাকা চুরি করে দেশে পাঠিয়েছিল। এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে, উন্নয়নে সেটা ব্যয় করতে হবে। আমাদের দেশে আরেকটা অসভ্য সংস্কৃতি আছে, এটি হলো নেতা যত বড় তার এলাকায় উন্নয়ন হবে তত বেশি। তো শুধু কি তার এলাকার জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয়? সারা বাংলাদেশের জনগণের টাকায় হয়। এমনকি ভিক্ষুকের ট্যাক্সের টাকা এখানে আছে। যারা কষ্ট করে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে অথবা ফুটপাতে বসে থাকে, হাত পাতে মানুষের কাছে, দুয়ারে দুয়ারে যায়, মা বাবা আমাকে একটা কিছু দেন, এইটুকু হাতে নিয়ে সন্ধ্যাবেলা যখন সে নিজের পেটের যোগান দেওয়ার জন্য দোকানে ঢুকে, তখন সেই লোকটাকেও কিন্তু জিনিস কিনতে গিয়ে ভ্যাট দিতে হয়, ভ্যালু এডেড ট্যাক্স। কেনার সাথে সাথে ট্যাক্স পরিশোধ। এই ট্যাক্সটাই বাংলাদেশে বর্তমান আয়ের মেইন উৎস, রেভিনিউর মেইন উৎস হচ্ছে এই ট্যাক্স। এখানে কোনটা আমার ভিক্ষুক ভাই কিংবা বোনের ট্যাক্স, আর কোনটা বড় লোকের ট্যাক্স, কোনটা ব্যবসায়িক ট্যাক্স, কোনটা একজন বড় সার্ভিস হোল্ডারের ট্যাক্স, এইটা আলাদা করে রাখা হয় না। রাষ্ট্রের ট্রেজারিতে সমস্ত টাকা একই জায়গায় থাকে। যারা আমরা শিক্ষা নিয়েছি বিভিন্ন বিদ্যাপীঠ থেকে, তাদের মনে রাখতে হবে আল্লাহর দেওয়া মেধা আর আমার বাবার টাকায় শুধু আমি মানুষ হয়ে যাইনি। আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, এই প্রাইমারি স্কুলের প্রতিটি বালুর কোনা, পানির ফুটা, সিমেন্টের গুঁড়ো, রড, মিস্ত্রির হাত, যা ওখানে লেগে সব কিছুর সাথে 18 কোটি মানুষের সম্পর্ক আছে। সুতরাং আমি